সরকারের আর বেশি দিন আয়ু নাই। শেখ হাসিনার দিন শেষ, দেশ চলবে খালেদা জিয়ার কথায়। এই যে নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলছেন যে নির্বাচন সঠিক হয়েছে, বা কাজী হাবিবুল আউয়াল যিনি নির্বাচন কমিশনার তিনিও বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু তিনি কিন্তু ঘুমিয়ে গেছিলেন নাকি, ওই যে পার্সেন্টেজের কথাটা বলতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এটাও বলছেন। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ তো বলেছে যে বাংলাদেশের দমন পীড়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ক্ষুণ্ণ হয়েছে। দর্শক, ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এই নির্বাচনের কড়া সমালোচনা করেছে। এই যে গার্ডিয়ান বলেছে যে 10 জনের ভিতর 4 জন লোক ভোট দিতে এসেছে, এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের দেওয়া ভোটের হার বলেছে তারা। কিন্তু আমরা জানি যে 10-এর ভিতরে 4 জন না, 10-এর ভিতরে এসেছে 0.04% মানুষ, 0.04% মানুষ। কিন্তু এটাকে জালিয়াতি করে বাড়িয়েছে। আপনারা জানেন যে ওই যেই প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না। ভোট হয় 5 বছরে মাত্র একবার, 5 বছরের ভিতর একদিন ভোট হয়, সে একদিন আপনার না ঘুমাইলে চলে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চুরি চামারি নির্বাচন করে এত আনন্দিত হওয়ার কিছু নেই, চারদিকে চেয়ে দেখুন বিপদ ধেয়ে আসছে। আমাদের শিক্ষকদেরকে যে এভাবে ভোট চুরিতে ব্যবহার করা হয়, ওইখানে একটা ভিডিও যখন ভাইরাল হয়, ওটা তো একটা শিক্ষকের ভিডিও ভাইরাল হয়, তাই না? উনি তো একদিনের জন্য ইলেকশনের হলো কর্মকর্তা, কিন্তু উনি কিন্তু 364 দিন কিন্তু শিক্ষক। তাহলে একদিনের জন্য ভোট চুরি করতে আসে, ওনার যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল যে উনি সিল মারতেছে, ভিডিও করতেছে, এটা কিন্তু একটা শিক্ষক হিসেবে জাতি কালি লাগে গেল মুখে। তা আমরা এটাই বলতেছি যে এই শিক্ষকদেরকে এইভাবে ব্যবহার করা যাবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে জানিয়েছে হোয়াইট হাউস। বলেছে এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন হয়নি। যদি আমরা নির্বাচনটা না হইতো তাইলে দেখা গেছে আমরা সামরিক আইন আয় পড়তো, অন্য সরকার দেখা গেছে প্রশাসন ক্ষমতা দখল করিয়া নিত। কারণ সরকার এই সাংবিধান অনুযায়ী নির্বাচন করতে যে আমার কে আইছে বা কে আয় নাই ওটা কেয়ার করে না, ব্যাপারটা বুঝছে এই আর কি। ওইভাবেই সরকারের মতন করিয়া গেছে। আসসালামু আলাইকুম। হঠাৎ নির্বাচন নিয়ে গোপন তথ্য প্রকাশ। এদিকে নির্বাচন নিয়ে কঠিন বার্তা দিলেন কাজী হেমায়েতুদ্দিন মিশন, অন্যদিকে নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ অজানা তথ্য প্রকাশ করলেন। আজকে আপনাদেরকে আমি সবগুলো ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতে চলুন দেখে আসি নির্বাচন নিয়ে একটি কঠিন প্রতিবেদন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের প্রত্যাশার জায়গা থেকে যুক্তরাষ্ট্র সরেনি বলে জানিয়েছে হোয়াইট হাউস। বলেছে এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির কোনো পরিবর্তন হয়নি। বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য সমাপ্ত বাংলাদেশের নির্বাচন ও বিরোধী দলের ওপর সরকারি নিপীড়ন নিয়ে প্রশ্নের জবাবে একথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি। তিনি বলেন, অবশ্যই যুক্তরাষ্ট্র এখনও বিশ্বজুড়ে সক্রিয় ও গতিশীল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকতাকে সমর্থন করে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশার জায়গা থেকে বাইডেন প্রশাসনের কোনো নড়চড় হয়নি। সেই প্রত্যাশা হলো একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সরাসরি এর উত্তর না দিয়ে কিরবি জানান, লিখিতভাবে এর প্রতিক্রিয়া দেবে যুক্তরাষ্ট্র। এই যে নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বলছেন যে নির্বাচন সঠিক হয়েছে, বা কাজী হাবিবুল আউয়াল যিনি নির্বাচন কমিশনার তিনিও বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু তিনি কিন্তু ঘুমিয়ে গেছিলেন নাকি, ওই যে পার্সেন্টেজের কথাটা বলতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এটাও বলছেন। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ তো বলেছে যে বাংলাদেশের দমন পীড়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ক্ষুণ্ণ হয়েছে। আজকে তো মোখলেস ভাই, আজকে যে ঘটনা ঘটছে এটি নাকি মানে এই যে কিসে বঙ্গভবনে পিটার হাস নাকি মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রীকেও নাকি শুভেচ্ছা জানিয়েছেন। আমি তো সেই কথাই বললাম, পিটার হাস শুধু একা না, ব্রিটিশ হাই কমিশনার সারা কুকও জানিয়েছেন। এবং এটার জন্য আমেরিকাকে গালি দিয়ে লাভ নাই। যারা গালি দিচ্ছেন তারা যে ভুলটা করছেন, যে সেটা হচ্ছে তারা আগেই বোঝা উচিত ছিল। আমি এই কথা আগেই বলেছিলাম, বারবার বলেছিলাম যে আমেরিকা এটুকু করতে পারবে, এর বেশি করতে পারবে না। না, আপনাকে তো নিয়ে তো মানে যখন আমি প্রথম টক শো শুরু করছিলাম আমি বুঝতে পারছিলাম যে আন্দোলন জমাতে পারছে না। মানে আন্দোলন জমাতে পারছে না কি, বিএনপি আন্দোলন করে সরকারের পতন করাতে পারবে, এটা আমি বুঝে ফেলছিলাম 2.5 মাস আগে, নির্বাচন 2.5-3 মাস আগে।
আমি টকশোতে নিয়ে আসছি, আমাকে এইভাবে বলা হতো যে ভাই আপনি যে উনাকে টকশোতে নিয়ে আসছেন, উনি তো আন্দোলন সাবোটাজ করতেছে। আমি যখন মানে দেখছি যে ওরা বিরোধী দল, আপনার বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, জাতীয় পার্টি তো ওইটি কোন দল আল্লাহ জানে, আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। উনার বর্তমান যে নেতৃত্বে যিনি আছেন জিএম কাদের সাহেব, উনিও তার ভাইয়ের মতো। আপনি সকালে এক কথা বিকালে আরেক কথা বলেন, তিনি নাই হয়ে যান। ইন্ডিয়া থেকে আসার পরে তিনি বলেছিলেন আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না, ইন্ডিয়া যদি বলে তাইলে বলবো। এইসব মানুষের তো মনে করেন, এইসব যারা নেতা, তাদের তো বাংলাদেশের জনগণের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নেই। আমি আপনাকে বলি, আমি ব্যক্তিগতভাবে নিজেকে এখন পর্যন্ত আমি মানে একজন অনেস্ট মানুষ হিসাবে দাবি করতে পারি। আমি 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 সৎভাবে চলাফেরা করেছি এবং বাকি জীবনে আমি সৎভাবে চলাফেরা করতে চাই। আমি ওই যে আপনি যেটা বললেন বা আপনাকে আমি বললাম যেটা আমাকে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী বলা হয়েছে, আমি কিন্তু আপনার মানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হোক আর যেই হোক, তারা যদি বা আপনি যদি আমার মানে ওই যে কথাগুলো দেখেন, ভিডিওগুলো আমি যেগুলো তৈরি করেছি, সেখানে দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছি এবং সরকারের যে নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আমি কথা বলছি। আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন যদি অংশগ্রহণমূলক হতো, 50% ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো, আমার কোনো আপত্তি নাই। আওয়ামী লীগ ক্ষমতায় 100 বছর থাকলে আমার কোনো আপত্তি নাই, বিএনপি 100 বছর। আমার কথা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন অন্তত। এখন আপনি ইন্ডিয়ার কথায়, চায়নার কথায়, চায়না তার ব্যবসা রয়েছে বাংলাদেশে, ইন্ডিয়া তাদের স্বার্থ রয়েছে, তাদের কথায় যদি আপনি উঠবস করেন, তাহলে তো আমরা এটা মানতে পারি না। একজন সচেতন নাগরিক হিসাবে আমরা এটা মানতে পারি না। এখন মানুষ জিজ্ঞাসা করে যে ভাই, এই যে আরেকটি নির্বাচন হলো, পাতানো নির্বাচন, এইসবের শেষ কোথায়? এটা কি করে মানে এই সমস্যা থেকে কিভাবে মানুষ বেরিয়ে আসবে? পিটার হাস বা আমেরিকান অ্যাম্বাসেডর এবং ব্রিটিশ হাই কমিশনার সহ যারা সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন, তারা অভিনন্দন জানিয়েছেন এবং এটি এই অভিনন্দন এবং শুভেচ্ছা জানানোটা বাংলাদেশের কি আমাদের স্পেশালি আমাদের টকশোর যারা দর্শক, তারা অনেকটা কষ্ট পেয়েছেন। অনেকে আমাকে বলেন, জিজ্ঞাসা করেন, আজকে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছেন লোকজন যে ভাই আপনি কি সরে এসেছেন নাকি ওই সরকারের অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা থেকে কি সরে এসেছেন? আমি বলছি না ভাই, আমি সরে আসিনি, আমি যে জায়গায় আছি সে জায়গায় আছি, আমার সরার প্রশ্নই উঠে না। আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এবং বিএনপি যে ভূমিকা রাখছে, বিএনপির ভূমিকা বিরোধী দলের ভূমিকা না। তারেক রহমান সাহেব এখানে লন্ডনে বসে আছেন, প্রিয় দর্শক, গত 15 বছর থেকে বিএনপির অনেক নেতা বসেছিলেন যে আমেরিকা এই সরকারকে নামিয়ে দেবে এবং ওনারা পরের দিন ক্ষমতায় চলে যাবে। লন্ডনে অনেকে স্যুট টুট বানিয়ে ফেলেছিল, নতুন টাইটি কিনছিল যে বাংলাদেশে গিয়ে এমপি মন্ত্রী হবে, তার কোনো কিছু হয় নাই। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি বাংলাদেশের ব্যাপারে এবং আমরা মনে করি এই যে কথা বলি আমরা, এই কথা থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন, আমাদের এই কষ্ট আমরা সার্থক মনে করবো। একটা বিষয় থাকে, তো আমি তাদেরকে অবগত করিনি, এই জন্যই বলছে যে কি প্রোগ্রাম করছেন, কেন করছেন বা কি বিষয়। তা আমরা বলেছি যে আমাদের শিক্ষকদেরকে যে এভাবে ভোট চুরিতে ব্যবহার করা হয়, ওইখানে একটা ভিডিও যখন ভাইরাল হয়, ওটা তো একটা শিক্ষকের ভিডিও ভাইরাল হয়, তাই না? উনি তো একদিনের জন্য ইলেকশনের কর্মকর্তা, কিন্তু উনি কিন্তু 364 দিন কিন্তু শিক্ষক। তাহলে একদিনের জন্য ভোট চুরি করতে আসে, ওনার যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল যে উনি সিল মারতেছে, ভিডিও করতেছে, এটা কিন্তু একটা শিক্ষক হিসেবে জাতি কালি লাগে গেল মুখে। তা আমরা এটাই বলতেছি যে এই শিক্ষকদেরকে এইভাবে ব্যবহার করা যাবে না। এখানে দরকার হলে সরকারি আরো আমলা আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, অভাব নাই। বিভিন্ন ব্যাংকের স্টাফ আছে, 3য় শ্রেণী কর্মকর্তা আছে, 4th শ্রেণী কর্মকর্তা আছে, তাদেরকে ব্যবহার করুক। আমি এটাই আমাদের পুলিশ এখানে দায়িত্বশীল কর্মকর্তা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে কিসের প্রোগ্রাম, তো আমরা এটা বলেছি যে আমরা চাই শিক্ষকদেরকে অন্তত এই ভোটিং কাজে ব্যবহার করা না হোক। আমি জানি এই শিক্ষকদেরকে কখন থেকে ব্যবহার করা শুরু হয়েছে। শিক্ষকদেরকে ভোটিং কাজে ব্যবহার করেছে এই গ্রাউন্ডে যে শিক্ষকরা হয়তোবা এই জায়গায় যদি রেফারি দায়িত্ব পালন করে, শিক্ষকরা সৎ মানুষ, তাহলে রেফারি দায়িত্ব পালন করে তারা ভালো কাজ করবে। কিন্তু দুঃখের বিষয়, এই পুরা ভালো মানুষটাকে পুরা এমন একটা কাজে নিয়োজিত করা হয়েছে যে পুরা গোষ্ঠীটাই বেইজ্জতি হয়ে গেছে। অনেক শিক্ষক তারা এই ভোট চুরিতে সম্পৃক্ত হতে চায় না, তাদেরকে হুমকি দেওয়া হয়, ধামকি দেওয়া হয়, চাকরি চলে যাবে, এরকম একটা অবস্থা হয়ে আছে। এরপরেও যারা সাহসিকতার সঙ্গে এই নির্বাচনে
প্রতিনিধি হিসেবে কাজ করেনি তাদেরকে আমরা স্যালুট জানাই, ভালোবাসা জানাই। আর যারা কয়টা টাকার জন্য এটা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জ্ঞাপন করি। পাশাপাশি আবারও শেখ হাসিনার প্রতি আহ্বান যে আপনি আপনার ভোট যেহেতু এইভাবে করতেছেন বারবার, সেহেতু আলাদা একটা ভোটিং টিম তৈরি করেন, আপনি একটা স্থায়ী টিম তৈরি করেন, তাদেরকে দিয়ে ভোট করে নেন। আমাদের শিক্ষকদেরকে এই কাজে জড়াবেন না করার একটা বিষয় থাকে। তো আমি তাদেরকে অবগত করিনি, এই জন্যই বলছে যে কি প্রোগ্রাম করছেন, কেন করছেন বা কি বিষয়। তা আমরা বলেছি যে আমাদের শিক্ষকদেরকে যে এইভাবে ভোট চুরিতে ব্যবহার করা হয়, ওইখানে একটা ভিডিও যখন ভাইরাল হয়, ওটা তো একটা শিক্ষকের ভিডিও ভাইরাল হয়, তাই না? উনি তো একদিনের জন্য ইলেকশনের কর্মকর্তা, কিন্তু উনি কিন্তু 364 দিন কিন্তু শিক্ষক। তাহলে একদিনের জন্য ভোট চুরি করতে আসে, ওনার যে ভিডিওটা ভাইরাল হয়ে গেল যে উনি সিল মারতেছে, ভিডিও করতেছে, এটা কিন্তু একটা শিক্ষক হিসেবে জাতি কালি লাগে গেল মুখে। তা আমরা এটাই বলতেছি যে এই শিক্ষকদেরকে এইভাবে ব্যবহার করা যাবে না। এখানে দরকার হলে সরকারি আরো আমলা আছে, কর্মকর্তা আছে, কর্মচারী আছে, অভাব নাই। বিভিন্ন ব্যাংকের স্টাফ আছে, 3য় শ্রেণী কর্মকর্তা আছে, 4র্থ শ্রেণী কর্মকর্তা আছে, তাদেরকে ব্যবহার করুক। আমি এটাই আমাদের পুলিশ এখানে দায়িত্বশীল কর্মকর্তা আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে কিসের প্রোগ্রাম, তো আমরা এটা বলেছি যে আমরা চাই শিক্ষকদেরকে অন্তত এই ভোটিং কাজে ব্যবহার করা না হোক। আমি জানি এই শিক্ষকদেরকে কখন থেকে ব্যবহার করা শুরু হয়েছে। শিক্ষকদেরকে ভোটিং কাজে ব্যবহার করেছে এই গ্রাউন্ডে যে শিক্ষকরা হয়তোবা এই জায়গায় যদি রেফারি দায়িত্ব পালন করে, শিক্ষকরা সৎ মানুষ, তাহলে রেফারি দায়িত্ব পালন করে তারা ভালো কাজ করবে। কিন্তু দুঃখের বিষয় এই পুরা ভালো মানুষটাকে পুরা এমন একটা কাজে নিয়োজিত করা হয়েছে যে পুরা গোষ্ঠীটাই বেইজ্জত হয়ে গেছে। অনেক শিক্ষক তারা এই ভোট চুরিতে সম্পৃক্ত হতে চায় না, তাদেরকে হুমকি দেওয়া হয়, ধামকি দেওয়া হয়, চাকরি চলে যাবে, এরকম একটা অবস্থা হয়ে আছে। এরপরেও যারা সাহসিকতার সঙ্গে এই নির্বাচনে প্রতিনিধি হিসেবে কাজ করেনি তাদেরকে আমরা স্যালুট জানাই, ভালোবাসা জানাই। আর যারা কয়টা টাকার জন্য এটা করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা জ্ঞাপন করি। পাশাপাশি আবারও শেখ হাসিনার প্রতি আহ্বান যে আপনি আপনার ভোট যেহেতু এইভাবে করতেছেন বারবার, সেহেতু আলাদা একটা ভোটিং টিম তৈরি করেন, আপনি একটা স্থায়ী টিম তৈরি করেন, তাদেরকে দিয়ে ভোট করে নেন। আমাদের শিক্ষকদেরকে এই কাজে জড়াবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে স্থগিত করছি। হ্যাঁ, অনেক শিক্ষক আমাদের কাছে বলেছে যে আমাদেরকে জোরাজুরি করা হচ্ছে ভোট করার জন্য, প্রিজাইডিং অফিসার হওয়ার জন্য, নির্বাচনী কর্মকর্তা হওয়ার জন্য। তারা আমাদেরকে বারবার বলেছে, আমাকে বলেছে, অবগত করেছে। তো এই জায়গা থেকে আমি অনেক শিক্ষককে ফোন দিয়েছি, তারা বলে জোর করে নিয়েছে। বাস্তবেতে আসলে জোর করে কাউকে নেওয়া যায় না, ঠিক আছে? যারা গিয়েছে তারা কিছু টাকার লোভ ছিল, আমি যতটুকু বুঝেছি, ঠিক আছে? না, তাদের সংশোধনের জন্য বিষয় হলো যে 14 সালে যে ভোট চুরির নির্বাচনটা হলো, দেখেন এখানে লক্ষ লক্ষ শিক্ষক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদল শিক্ষক, প্রায় 1000 শিক্ষক বিবৃতি দিয়ে দিল যে এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন। 18 সালে এই সেম একই ঘটনা ঘটেছে, শিক্ষকরা ভোট চুরি নির্বাচনকে স্বীকৃতি দেয়, নির্বাচন নাকি সুষ্ঠু হয়েছে। এইটাই জাতি হিসেবে আমাদের লজ্জার একটা বিষয় যে আমাদের স্যাররা, আমাদের স্যার যারা তারা আমাদের ভোট চুরিতে ব্যবহৃত হচ্ছে। এটা আমরা খুব লজ্জা এবং মাথা হেট হয়ে যায়। দেখেন একজন শিক্ষককে আপনার সাধারণ একজন ভোটার নাগরিক গিয়ে ধমকাচ্ছে যে এই সিল মারা কেন, তাকে উঠাই দিয়ে চেয়ার নিচ থেকে, একটা শিক্ষকের পাশার নিচ থেকে যখন একটা সিল মারা ব্যালট পেপার বের করা হয়, তখন ওই শিক্ষকের মাটি ফেরে নিচে নেমে যাওয়া উচিত, যে তার আত্মহত্যা করা উচিত। যে শিক্ষক ধরা খেয়েছে এবং যেই শিক্ষক দেখলাম টিনের ঘরের মধ্যে সিল মারতেছে, ওরা আত্মহত্যা করা উচিত। ওই যে শিক্ষক, ও তা জীবন মুখ দেখাতে পারবে না, তাহলে কেন এই ভোট চুরিটা করেছে? আমরা এই জায়গাটাতে আমাদের একটা অনুধাবন যে আমরা শুধুমাত্র রাজনৈতিক জায়গা থেকে শেখ হাসিনা বকাবকি করা বিষয়টা এরকম না, আমাদের গভীর অনুধাবন যে শিক্ষকদেরকে এইভাবে বিচ্যুত করতে পারে না। এই অনুধাবন থেকে এবং লক্ষ লক্ষ শিক্ষকের মধ্যে একজন শিক্ষক প্রতিবাদ করেনি তাকে দিয়ে ভোট চুরি করা সম্ভব না, একজন প্রতিবাদ করেনি। হয়তোবা অনেকে বিরত আছে, কিন্তু তারা এটা কেউ প্রকাশ করেনি যে আমরা এই ভোট চুরি করব না। ভোটের দায়িত্ব দেওয়া উচিত আমাদের নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছে তাদের লোকবল বাড়াক তারা, অথবা 3য় শ্রেণীর যারা নিয়ে আসে কর্মচারী আছে তাদেরকে ব্যবহার করুক। কিন্তু নৈতিকভাবে বলিয়ান শিক্ষকদেরকে, যারা জাতি করার কারিগর, তাদেরকে মনে হয় এই ভোট চুরির কাজে ব্যবহার কোনোভাবেই করা উচিত না। এবং ভবিষ্যতে যদি করা হয় আমরা দরকার হলে প্রতিরোধ করে তুলবো। আমরা আমাদের শিক্ষকদেরকে বেইজ্জতি করতে দেবো না। আমরা যদি আমার নির্বাচনটা না হইতো তাইলে দেখা গেছে আমরা সামরিক আইন আয় পড়তো, অন্য সরকার দেখা গেছে প্রশাসন ক্ষমতা দখল করিয়া নিত। কারণ সরকার এই সাংবিধান অনুযায়ী নির্বাচন করতে যে আমার কে আইছে বা কে আয় নাই ওটা কেয়ার করে না, ব্যাপারটা বুঝছেন?
এই আর কি, ওইভাবে সরকারের মতন করে করিয়া গেছে। সরকারের কাছে চাওয়া পাওয়া মানে এমন দেশের ভিতরে যে উশৃঙ্খল কোনো কিছু যাতে না হয়, আমরা আমের সুষ্ঠু পরিবেশে আমরা কাজ কাম করতে চাই। দেশের যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি যে পরিস্থিতি, এটা নিয়ন্ত্রণ চাই। যেভাবে নির্বাচন করলে আপনার সহিংসতা না হয়, সেই সিস্টেম করে সরকার নির্বাচন করছে। এখন দেখা গেছে আপনার বিএমপি আয়নে, ওটা বিএমপির ব্যর্থতা। অন্য দল আইছে, যেমন জামাত আয়ামের আয়নে, চরমনের আয়নে। এখন এটা সরকার দেখা গেছে এমন সিস্টেম করছে, তা করে আবার কোনো সুযোগ সুবিধা দেয় না। এজন্য সরকারের মতন করে নির্বাচন আমের করছে। এখন সংবিধান অনুযায়ী দেশে আমের সরকার চেঞ্জ হইব, ক্ষমতা থেকে নির্বাচন দিছে। এখন হেরাই আবার 5 বছরের জন্য আমার শপথ নিতেছে। এখন দেখা যাক সামনে দিয়ে কি হয়। আশা করছি আপনারা পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে কাজী হেমায়েতুদ্দিন মিশন কি বলেছেন সেই ভিডিও বলেছি। দর্শক, ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এই নির্বাচনের কড়া সমালোচনা করেছে। এখানে হেডলাইন দিয়েছে যে দ্য গার্ডিয়ান ভিউ অন বাংলাদেশ ফোনি ইলেকশনস এ ব্যাড ডে ফর ডেমোক্রেসি। এটা সম্পাদকীয়তে লিখেছে এবং এখানে লিখেছে যে এই অটোক্রেটিক ক্র্যাকডাউন স দ্য মেইন অপোজিশন পার্টি বয়কট দ্য পোল, রেন্ডারিং দ্য ভিক্টোরি হলো ফর দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার। এখানে বলা হয়েছে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সময় এনেছে, সবচেয়ে খারাপ সময় এনেছে। ভালো সময় ছিল এটা যে শেখ হাসিনা শাসনামলে দরিদ্রতা হ্রাস পেয়েছে, দেশের উন্নতি ঘটেছে, তারপরে পার ক্যাপিটা জিডিপি 300% বৃদ্ধি পেয়েছে, তারপরে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে তিনি। কিন্তু এই ওয়ার্স্ট পার্ট মানে খারাপ দিকটা হচ্ছে তার এই ওয়ান পার্টি স্টেট। তিনি যে একদলীয় শাসনের সূচনা করেছেন। এ প্রসেস অ্যাক্সেলারেটেড বাই অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট এগেইনস্ট এক্সক্লারেটিং প্রাইসেস লাস্ট মান্থ। Human Rights Watch warned in November the opposition leaders and supporters were being jailed, even killed ahead of the general election that took place last weekend. মানে হিউম্যান রাইটস ওয়াচের মতে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো বলেছে যে এই নির্বাচনের আগে যে গণহারে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, এগুলো ক্রমাগতভাবে চলতেছে। With the main opposition party, the Bangladesh Nationalist Party, boycotting the poll, Sheikh Hasina's Awami League party swept back into power. It was a hollow victory at just 4 in 10 voters turn out. মানে বলেছে যে এই ভোটে 40% ভোট পড়েছে আর কি, মানে 10 জনের ভিতরে মাত্র 4 জন লোক এসেছে ভোট দিতে। যদিও আমরা জানি যে এই 4 জন লোকও ভোট দিতে আসেনি। এই যে গার্ডিয়ান বলেছে যে 10 জনের ভিতর 4 জন লোক ভোট দিতে এসেছে, এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের দেওয়া ভোটের হার বলেছে তারা। কিন্তু আমরা জানি যে 10-এর ভিতরে 4 জন না, 10-এর ভিতর এসেছে 0.04% মানুষ, 0.04% মানুষ। কিন্তু এটাকে জালিয়াতি করে বাড়িয়েছে। আপনারা জানেন যে ওই যেই প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না। ভোট হয় 5 বছরে মাত্র একবার, 5 বছরের ভিতর একদিন ভোট হয়, সে একদিন আপনার না ঘুমাইলে চলে না। আপনি কেমন নির্বাচন কমিশনার, আপনি ভোটের দিন ঘুমিয়ে থাকেন? তো এগুলো তো বোঝা যায়। তো যাই হোক, এখন গার্ডিয়ান ওই নির্বাচন কমিশনেরটাই বলেছে। এখানে গার্ডিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি লিখেছে, সেটা হচ্ছে যে দ্য ইলেকশন ওয়াজ নাইদার ফ্রি নর ফেয়ার। The election was neither free nor fair, as London and Washington pointed out. Yet, Dhaka has friends in both India and China which welcome the Sheikh Hasina's win. যে চায়না এবং ভারত শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। এখানে আরো বলেছে যে the Prime Minister's authoritarian turn worryingly may have gone beyond traditional political rivalries and into the realms the civil society, which may experts see as the reason behind Bangladesh success. মানে শেখ হাসিনার এই যে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন, এই শাসনটা আসলে বাংলাদেশকে একটা কঠিন একটা দুরবস্থার দিকে নিয়ে যাবে, এই শেখ হাসিনার এই শাসন। এবং দর্শক, এখানে আরো বলেছে যে শেখ হাসিনারও বয়স হয়ে গিয়েছে, শেখ হাসিনার 76, বেগম জিয়ার 78। তো তাদেরকে বোঝা উচিত যে দেশের ভালোর জন্য, দেশের মঙ্গলের জন্য আসলে একটা ভালো গণতন্ত্র দরকার, একটা সুস্থ গণতন্ত্র দরকার। এবং আমরা যদি দেখি যে কানাডা, জাতিসংঘ, তারপর অস্ট্রেলিয়া, তারপরে আমেরিকা, যুক্তরাজ্য, তারা খুব তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নও নিন্দা জানিয়েছে, কিন্তু তারা বলেছে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করবে। জাপান বলেছে যে নির্বাচনটা ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু আমরা শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। আর চায়না, ভারত এবং রাশিয়া, তারা তো তাদের রাষ্ট্রদূতরা গিয়ে শেখ হাসিনাকে ফুল দিয়েছে এবং সেই দেশের প্রেসিডেন্টরা শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু একটা বিষয় হলো কি জানেন, সেটা হচ্ছে যে পশ্চিমারা এই নির্বাচনটাকে ভালোভাবে নেয়নি এবং পশ্চিমারা কিন্তু অবজার্ভ করতেছে। সুতরাং এই যে গার্ডিয়ান,
সমস্ত বিশ্বের 10টা পত্রিকার ভিতরে আপনি যদি ধরেন তারা এডিটোরিয়াল লিখেছে, শুধু গার্ডিয়ানই না, গার্ডিয়ান, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, তারপরে বিবিসি, তারপরে ডিডব্লিউ, এএফপি, এপি, রয়টার্স, তারা সবাই কিন্তু এই নির্বাচনের সমালোচনা করেছে। এখন শেখ হাসিনা তিনি নিজেও জানেন যে নির্বাচনটা ভুয়া, বাট তিনি রাশিয়া, ভারত এবং চায়নার সমর্থন নিয়ে টিকে আছেন এবং তার ক্ষমতা থেকে যাওয়ার কোনো লক্ষণই নেই এবং তার ইচ্ছা যে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়ে মৃত্যুবরণ করবেন। কিন্তু ক্ষমতা তো চিরদিন থাকে না, ক্ষমতা থেকে যেতেই হয়। কাজে আমরা অনেকটা অধৈর্য হয়ে যাই যে পিটার হাস কেন আজকে শেখ হাসিনার এই সেরেমনিতে গেল। এগুলো কূটনৈতিক রীতিনীতি। আমেরিকা যে কটা দেশকে স্যাংশন দিয়েছে সব কয়টি দেশের কূটনৈতিক সেরেমনিতে কিন্তু ওই দেশের ডিপ্লোম্যাটরা গিয়েছে। তার মানে এই নয় যে ওই দেশটাকে ছেড়ে দিয়েছে। আপনি যদি স্টেটমেন্ট দেখেন যে সিয়েরা লিওনে, তারপরে যেসব দেশগুলো স্যাংশন দিয়েছে, কম্বোডিয়াতে, নাইজেরিয়াতে, এইসব দেশগুলোতেও কিন্তু আমেরিকান ডিপ্লোম্যাটরা তারা ওই যে শপথ অনুষ্ঠানে গিয়েছে, বাট পরে কিন্তু ভিসা নিষেধাজ্ঞাও দিয়েছে। তবে আবার একটা কথা বলি, আমেরিকা ভিসা নিষেধাজ্ঞা দিবে, তারা এটা বলেছে, বাট এরপরে তারা কোনো পদক্ষেপ নেবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই, সেটা সময় বলে দিবে। অনেকেই বলেছেন যে জাপান কিভাবে শুভেচ্ছা জানায়। জাপানের শুভেচ্ছা জানানোটা একটা শকিং, এটা অবশ্যই মানতে হবে। এবং ওআইসি শুভেচ্ছা জানিয়েছে, ওআইসির শুভেচ্ছা আসলে ভ্যালুলেস, আমি এটা জানি না, মূল্য দিই না। কিন্তু অনেকে বলতেছেন ভাই তাহলে কমনওয়েলথের মহাসচিব কেন শুভেচ্ছা জানালো? দেখুন, এই কমনওয়েলথের মহাসচিব কিন্তু 2014 সালে যে নির্বাচনটা হয়েছে সেটা কিন্তু এটার চেয়ে কোনো অংশে ভালো ছিল না। যেটা নির্বাচনের আগেই আওয়ামী লীগ 153টা সিট কনফার্ম করেছে, সেই 14 সালের নির্বাচন ছিল সবচেয়ে ওয়ার্স নির্বাচন, যেটা দিয়ে কিন্তু আওয়ামী লীগ 5 বছর থেকে গিয়েছিল। সেই 14 সালের নির্বাচনেও কিন্তু এই কমনওয়েলথ কোনো পর্যবেক্ষক পাঠায়নি, এবারও পাঠায়নি, তখনও পাঠায়নি। কিন্তু নির্বাচনের পর তখনকার মহাসচিব কমলেশ শর্মা কিন্তু অভিনন্দন বার্তাটা পাঠিয়েছিলেন এবং 18 সালেও কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখে কমনওয়েলথের মহাসচিব 18 সালে ছিলেন ব্যারোনেস স্কটল্যান্ড, তিনিও কিন্তু অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। এবং সুতরাং এবারের অভিনন্দন বার্তাও কিন্তু অবশ্যই এসেছে। এটা নতুন কিছু না, এটা সবসময় আসে। নির্বাচন যত খারাপই হোক না কেন, কমনওয়েলথ তাদের অভিনন্দন পাঠাবেই, এটা হচ্ছে ওদের রীতি। কিন্তু কমনওয়েলথ তারা মানবাধিকার, গণতন্ত্র, তাদের যে মূলনীতি, এর থেকে তারা কিন্তু সরে আসেনি। বাট এই কমনওয়েলথ হচ্ছে একটা সফট পাওয়ার। কমনওয়েলথ একটা সফট পাওয়ার, এটা আপনি মানলে আছে, না মানলে নেই, তাই না? এখন দর্শক, বিশ্বের বড় বড় যে পত্রিকাগুলো, মিডিয়াগুলো, তারা অনবরত শেখ হাসিনার সমালোচনা করতেছে। যদিও শেখ হাসিনা খুব দ্রুত মন্ত্রিসভা গঠন করে ফেলেছেন এবং আরো 5 বছরের জন্য শাসনের দিকে গিয়ে যাচ্ছেন, কিন্তু এই 5 বছর কন্টিনিউ করতে পারেন কিনা এটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে। সেটা হচ্ছে যে এক, আমরা দেখি পশ্চিমাদের কি দৃষ্টিভঙ্গি। পশ্চিমারা যদি শুধু নিন্দা জানিয়ে সীমাবদ্ধ থাকে সেটা হবে না, তারা কথা বলতে হবে, কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে। আর দ্বিতীয়ত দেখি আমরা যে গণ আন্দোলনটা কতটুকু জমে ওঠে। বিএনপির এই 3-4-5 মাসে লাস্ট গণ আন্দোলন খুব ভালোভাবে জমে উঠেছিল, কিন্তু এটাকে খুব নির্মমভাবে ক্র্যাকডাউন করা হয়েছে। ক্র্যাকডাউন, আমি বলতে চাই ক্র্যাকডাউন করা হয়েছে। তো আবারও বিএনপি চেষ্টা করবে গণ আন্দোলন করতে, আবারও এই স্বৈরাচার ক্র্যাকডাউন করার চেষ্টা করবে। তো সব মিলিয়ে ভবিষ্যৎই বলে দেবে যে এই শেখ হাসিনার শাসনটা আসলে কোন দিকে যায়। কিন্তু কোনো কিছু যদি না হয় তাও কিন্তু এক সময় পতন হয়, কারণ সময় হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফয়সালাকারী। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে কাজী হেমায়েতুদ্দিন মিশন কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন দেখে আসি নির্বাচন নিয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি তথ্য প্রকাশ করেছেন সেই ভিডিওটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারিদিকে চেয়ে দেখুন বিপদ ধেয়ে আসছে। ভার্চুয়াল মিটিংয়ে তিনি এই কথা বলেছেন। সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন, চুরি চামারির নির্বাচন করে এত আনন্দিত হওয়ার কিছু নেই, চারদিকে চেয়ে দেখুন বিপদ ধেয়ে আসছে। বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। গত 7 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে গোটা বিশ্ব কিন্তু হাততালি দেয়নি, তারা মুচকি হেসেছে। কারণ এই সরকারের মনুষ্যত্ব নেই, এই সরকার দুর্নীতির মহাসাগরে ভাসছে, অথচ তারাই নাকি এবার দুর্নীতির বিরুদ্ধে খেলবেন। রিজভী বলেন, সব বিরোধী দলের নেতাকে বন্দি রেখে নিজেরা নির্বাচন করেছেন। আমরা আর মামুরা নির্বাচনেও আওয়ামী লীগের যারা হেরেছে তারাই এখন বলছেন যে প্রশাসনকে দিয়ে তাদের পরাজিত করা হয়েছে। অর্থাৎ আগে থেকেই ডিসিদের বলে দিয়েছে যে সরকার এগুলো চায়। এ ধরনের বক্তব্য এখন আওয়ামী লীগের নেতা ও সরকারি আমলারাও বলছেন। এ সংক্রান্ত অডিও ভিডিও ভাইরাল হয়েছে। তিনি আরো বলেন, এ ধরনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের
একটা উদ্দেশ্য রয়েছে, সেটা হলো বাকশাল 2 প্রতিষ্ঠা করা। নির্বাচনের তামাশা দেখিয়ে তিনি আজীবন ক্ষমতা ধরে রাখতে চান। বাকশালকে সফল করতেই তিনি এই ধরনের প্রতারণার নির্বাচন করছেন। আজকে পুরনো পোশাকে নতুন ভূত। দেখা যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা লাইন ধরে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছে। এটা তো বাকশালেরই নিদর্শন। রিজভী বলেন, সরকার যেন ভেবেছে তাদের পতন নেই, সেজন্যই বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লেগেছে। ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়েছে, সঙ্গে তাদের দলদাস পুলিশ প্রশাসনকেও লেলিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, 7ই জানুয়ারির নির্বাচনের দিন ভোটাররা কেন্দ্রে যাননি, তবুও ডামি লাইন তৈরি করে ভোটার উপস্থিতি দেখানো হয়েছে, অথচ লাইনে দাঁড়িয়ে থাকা লোকেরা কেউ ভোট দেয়নি। এগুলো বিদেশি পর্যবেক্ষককে দেখানো হয়েছে। এটা তো জঘন্য তামাশা। কোন সভ্য দেশের স্বৈর শাসকরাও এই ধরনের নির্বাচন করেছে কিনা জানা নেই। রাশিয়া, চীন সমর্থন দিয়েছে, কিন্তু সেসব দেশে কি নির্বাচন হয়? এই দেশগুলো তো স্বৈর শাসক আছে। গণতান্ত্রিক দেশ ভারত আধিপত্য বজায় রাখতেই টার্গেটকৃত দেশে প্রতিভূ বসাতে চায়। দেশের জনগণ কি চাইলো না চাইলো সেটা বিবেচ্য নয়। আওয়ামী লীগ হলো ভারতের প্রতিভূ। কারাগারে বিএনপি যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন বাতিল করায় নিন্দা জানান রিজভী। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রেপ্তার মামলা প্রসঙ্গে তিনি বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে মোট গ্রেপ্তার 40 জন। দুইটি মামলায় আসামি 135 জন, আহত 15 নেতাকর্মী। গত 15ই নভেম্বর নির্বাচনী তফসিলের পর মোট গ্রেপ্তার 13,464 জন, মোট মামলা 501, মোট আসামি 52,477 নেতাকর্মী ও মোট আহত 2,067 নেতাকর্মী, মোট মৃত্যু 15 জন। বিএনপি সহ সমমনাদের লিফলেট বিতরণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বলে দাবি করেছে বিএনপি সহ সমমনা দলগুলো। এই জন্য বুধবার রাজধানী সহ সারা দেশে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করেছে তারা। এ সময় তারা বলেন, 2014 এবং 18 সালের মতো আরেকটি অবৈধ সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বোঝাই যাচ্ছে রুহুল কবির রিজভীর এই বিবৃতি এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে যে বিএনপি এবং বিরোধীরা সহসায় হাল ছাড়ছে না। তারা তাদের যে রাজনৈতিক অবস্থান, অর্থাৎ এই নির্বাচনের বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, সেই অবস্থানটা বহাল রেখেই তারা আগামী দিনে রাজনীতি পরিকল্পনা সাজাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিক মোস্তফা ফিরোজ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।